বন্ধুরা, এরকমের ভিডিও আরও দেখতে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলতে চলতে একেবারে থকে গেছি। এই দিঘিটা পেরোলেই বিলাসপুর পৌঁছে যাব। তার আগে জলে একবার হাত মুখটা ধুয়ে নেওয়া যাক। এ কি, জলের মধ্যে একটা কিছু দেখতে পেলাম মনে হচ্ছে। হে বাবা, এ কি! ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও। প্রায় 2 মাস পর রাজা ও নিখিল দুই বন্ধু। বিলাসপুরে রাজার কিছু পৈতৃক জমি আছে, সেটাকে বেচে যদি ভালো টাকা পাওয়া যায় তাহলে তা দিয়ে সে ব্যবসা শুরু করবে, সেটাই ঠিক করেছে। নিখিল, বলে রাখছি তোকে, ব্যবসা আমরা যেটাই শুরু করি তুই কিন্তু আমার সাথেই থাকছিস। হ্যাঁ, সে আর বলতে কি, সেটা তো থাকতেই হবে। তোর একার দ্বারা ব্যবসা করা সেটা তো এক অসম্ভব ব্যাপার। সে যা বলেছিস, তোদের ওই জমিটা তো দেখা হয়ে গেছে, এবার সেটা বেচার জন্য কি করবি? গ্রামের এক জমিদার আছেন, নবীনবাবু বলেই তাকে সবাই চেনে। তার সাথে কথা বললেই আশা করছি জমির কাজটা মিটমাট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চল সেখানে যাওয়া যাক আর কি। কিছুক্ষণ পর রাজা ও নিখিল সেই জমিদারের বাড়িতে পৌঁছালো। নবীনবাবু কেমন আছেন? আরে রাজা, এসো এসো, বাড়িতে এসো। নবীনবাবু, আমার সেই জমিটা যদি একটা কিছু করে ফেলতেন, তাহলে ভাবছিলাম সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটা সেটা তো আমি জানি। তবে তোমাদের বাড়ির সমস্ত কাগজপত্র তো ঠিকঠাক পেলাম না। আজ্ঞে নবীনবাবু, সেটা যদি কিছু করে ফেলতেন তাহলে খুবই ভালো হতো। আরে চিন্তা কেন করছো? সারাদিন তো আমার এসব নিয়েই কাজ, ও আমি দেখে নেব। তবে সেই কাজটা করে হাতে টাকা পেতে পেতে প্রায় এখন 1 সপ্তাহ লেগে যাবে। ততটা দিন তোমাকে অপেক্ষা করতে হবে। মরেছে, কাল সকালে তো সেই দোকান ঘর দেখতে যাওয়ার কথা ছিল, মনে আছে রাজা? হ্যাঁ, সেটা তো তুই ঠিকই বলেছিস। তাহলে এক কাজ করা যাক, আমি আজই বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তুই বরং টাকা নিয়ে একেবারে ফিরিস। হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে নবীনবাবু, আপনি নিজের কাজটি শুরু করুন, আমি এখন গ্রামেই রইলাম, আর আমার এই বন্ধুকে আমি স্টেশন পর্যন্ত ছেড়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি কাজটা করে ফেলছি। বেলা তখন পড়েছে। রাজা ও নবীন গ্রামের থেকে বাইরের দিকে আবার যেতে শুরু করলো। কিছুটা যেতে যেতেই গ্রামের বাইরে আসে সেই কালো দিঘি। নিখিল, তুই আমার জন্য যেটা করছিস কোনো বন্ধুই এরকম করে না রে, তোকে অসংখ্য ধন্যবাদ। এ কি বলছিস? আমাকে তোর ব্যবসা থেকে সরাবার মন করে নিলি নাকি আবার? না না, ওই ব্যবসা তো আমাদের দুজনারই। তাহলে চল তাড়াতাড়ি ব্যবসার কাজটা শুরু করি। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে টাকা পেয়ে গেলে আমরা তারপরই শুরু করব। তোদের এই দিঘির নাম কালো দিঘি কেন বলতো? এখানে তো জলটা বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। আরে গ্রামের মানুষরা এই নামটা রেখেছে। সারাদিন চলে চলে একেবারে থকে গেছি। দাঁড়া, একটু হাত মুখটা ধুয়ে আসি। নিখিল সেই কালো দিঘির জলে হাত মুখ ধোবার জন্য এগিয়ে গেল। রাজা, এ জলটা নুড়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, কালো দিঘির জলে অনেক মাছ, তার জন্যই। চল, তুই তাড়াতাড়ি চল। এ এ এ এ কি, এ কি! কালো দিঘির সেই ভূত নিখিলের পা ধরে টানতে শুরু করলো। নিখিল, নিখিল, তোর কি হয়েছে? রাজা, পালা পালা তুই এখান থেকে। রাজা পালা, পালা বলছি আমি। দেখতে দেখতেই কালো দিঘির সেই ভূতটা নিখিলকে ধরে জলের ভিতর টেনে ঢুকিয়ে নিল। না, রাজা! রাজা কিছু না ভেবে সেখান থেকে ছুটতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই নিখিল সেই জলে তলিয়ে গেল। সেই ভূতের কুৎসিত মুখটা রাজা কোনো মতে ভুলতে পারছিল না।
রাজা নিজের বন্ধু নিখিলকে মনে করে কাঁদতে থাকে। রাজা, এ কি হয়ে গেল তোর? তুই তো আমার জন্য এসেছিলি, আর এভাবে এভাবে তোর সাথে কেন হলো? এবার আমি কি করব? এবার আমি কি করব? রাজা কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে কিছুটা এগিয়ে গেল। কিছুটা দূর গিয়ে সে হঠাৎই একটা ছোট্ট ঘর দেখতে পেল। রাজা সেখান থেকে সাহায্য চাওয়ার জন্য সে ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের ভিতরে ঢুকতেই সে দেখল সেখানে এক বয়স্ক বুড়ি দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করল, আমার আমার বন্ধু কালো দিঘির মধ্যে কিছু একটা ছিল, সে বেরিয়ে আমার বন্ধুকে টেনে ঢুকিয়ে নিয়েছে। সেটা কি ছিল? তুইও তাহলে ওকে দেখতে পেলি? ওটা ছিল কাকলির অতৃপ্ত আত্মা। ওই জলেই তো সে ডুবে মরেছিল, তাই এখন সে সবাইকে জলে ডুবিয়ে মারছে। কিন্তু কিন্তু আমি তো এই গ্রামেরই ছেলে, আমি তো কখনো শুনিনি এরকম। এই তো সেই 6 মাস আগের কথা। কাকলি তো আমার সাথেই থাকতো, কিন্তু সেই শয়তান জমিদারকে আমি নিজে জমি দিইনি বলে সে আমার মেয়েকে মেরে দিয়েছে। কিন্তু কিন্তু এভাবে নির্দোষ মানুষকে মারা কি ঠিক? আমার বন্ধুর কি দোষ ছিল? যেমন সবাই মরছে, ঠিক একদিন সেই শয়তান জমিদারও মরবে। আমি পুলিশ থানাতে অভিযোগ করব। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার হবে, কিন্তু এভাবে নিরীহ মানুষদের মারা, এটা আমি সহ্য করতে পারবো না। যাচ্ছি আমি। এই বলে রাজা সেখান থেকে চলে গেল। আমি এখনই পুলিশ থানা যাব। সেখানে গিয়ে আমি জমিদারের নামে অভিযোগ করব। রাজা, তোমাকে এখনই জমিদার বাবু ডেকে পাঠিয়েছেন। তোমার জমির ব্যাপারে কিছু কথা বলার ছিল, তুমি এখনই যাও। রাজা থানা না গিয়ে সেই জমিদারের বাড়ির দিকে চলে গেল। রাজা, তোমার জমির কাগজটা তো ঠিক বুঝতে পারা যাচ্ছে না, তাই এই জমিটা যে তোমার সেটার কোনোভাবে প্রমাণ হচ্ছে না। তাই হিসাব মতো দেখতে গেলে তোমার জমি এখন আমার। আচ্ছা, এভাবেই তাহলে আপনি সাধারণ মানুষের জমি নিয়ে নেন? এ কি বলছো? হ্যাঁ। কাকলিকে মনে আছে? কাকলি? এ নাম তুমি কোথা থেকে জানলে? আমি সব জানি, আর সে কাকলি কিভাবে মারা গেছে আমি সেটাও জানি। তাই আপনি এখন আমার জমির কথা ভুলে গিয়ে জেলে বন্দি হওয়ার জন্য তৈরি থাকুন। যদি তুমি এতটা জেনেই গেছো তাহলে তুমি বুঝতেই পারছো আমার সাথে শত্রুতা করলে তার কি অবস্থা হয়, সেটা তুমি জানো ভালো করে। সেটা আপনিও বুঝতে পারবেন যখন আপনি জেলে ঢুকবেন। মনে হচ্ছে তোমাকেও কাকলির কাছেই পাঠাতে হবে। কিছুক্ষণ পর সেই জমিদার রাজাকে ধরে নিয়ে গিয়ে সেই কালো দিঘির কাছে নিয়ে গেল। এই জলে কাকলিকে ডুবিয়ে মেরেছিলাম, আর এবার এই জলে তুইও ডুববি। জমিদার সেই কালো দিঘির সামনে যেতেই জলটা কেমন যেন কেঁপে উঠল। তুই কে? কে 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 তুই কে? কে তুই? কাকলির সেই আত্মা জমিদারকে ধরে জলের ভিতরে ধীরে ধীরে টেনে নিয়ে গেল, আর জমিদার জল থেকে বেরোনোর জন্য ছটপট করতে রয়ে গেল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! জমিদারের কথা সে কেউ শুনতে পেল না, আর জমিদার সেই কালো দিঘির জলে তলিয়ে গেল। আর এভাবেই কাকলির প্রতিশোধ পূর্ণ হলো, আর তার আত্মা শান্তি পেল। বন্ধুরা, এরকমের ভিডিও আরও দেখতে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি আবারও আসবো।